2023 সালের আগস্ট মাস ক্রাইম ওয়াচ টিম অনুসন্ধানের জন্য টাঙ্গাইলে যায়। তখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ চলছিল। থরে থরে বালুর স্তূপ চোখে পড়ে মহাসড়কের পাশে। বহু দূর থেকে পাইপের ভেতর দিয়ে টেনে আনা হচ্ছে বালু। পরন্ত বিকেলে সূর্যের আলোতে সেই বালুর পাইপ সর্পিল আকার ধারণ করে। তবে এই পাইপের বাইরেও লরি এবং ট্রাকে করে বালু আসতে দেখা যায়। সারি সারি ট্রাকে করে এত বালু আসছে কোত্থেকে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে এবার ক্রাইম টিম যমুনা নদীর টাঙ্গাইল অংশের পাড় ঘেঁষে তৈরি করা বেড়িবাঁধ দিয়ে এগুতে থাকে। পথে যেতে যেতে চোখে পড়ে শুধু বালুর ঢিবি আর ট্রাক। এ যেন বালুর মহাসমুদ্র। এমন বালুর সাম্রাজ্যের ভেতর দিয়ে এবার আমরা এগিয়ে যাই যমুনা নদীর শাখা পংলি নদীর কিনারে। সেখানে গিয়ে চোখ ছানা বড়া। যতদূর চোখ যায় শুধু বালু আর বালু। ক্ষতি তো বহুত ক্ষতি হয়। এই যে নদী ভাঙছে, এই যে এই বাড়ি করে মোড়ে ভাঙনি ভাঙছে, গোনা দিছে নদীর মধ্যে থাকবো কিনা আল্লাহ জানে। কষ্ট করে থাকি, আঙ্গুর কথা তো কেউ নেয় না। কি ধরনের কষ্ট হয় বালুর কারণে? অনেক কষ্ট, বালু ধরনের চলাচল কষ্ট, রাস্তাঘাট নাই, নদী, আঙ্গুর, নানান সমস্যা। এলাকাবাসী জানায় বালুর অত্যাচারে অতিষ্ঠ তাদের জীবন। এমনকি খাবার দাবারের সাথেও বালু প্রবেশ করে পেটে। শ্বাস প্রশ্বাসের সাথেও ঢুকছে বালু। বাতাস আসলে বাড়িঘর একবারে বালু দিয়ে ভরা যায়। দেখি যে এইরকম আসতেছে পরিচিত, ওই রকম মনে করেন যে জিনিস দিয়ে ডাইকে রাখি, বড় বড় বোল দেয়া, ডিশ দেয়া, গাবলা দেয়া, ওগুলো দিয়ে ডাইকে রাখি। বালুর যন্ত্রণা সমস্যা তো হয়, ওই ধুলাময়লা সব সময় আসে, নাক মুখে যায়। এলাকাবাসী জানায় অনুমোদন না থাকলেও রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রভাবশালীরা। জায়গায় বৈধ নাই, ঠিক আছে, সরকার বৈধ নাই, এই জায়গা অবৈধ। এটা বললেই তো আমরা কিছু বলতে পারি না। ওইটা টিরা যাইতে দিলে আমরা কী করবো বাবু? তারা এই যে রাস্তায় টেহা দেয়, জমিয়াদারা জমি দিছে, জমিয়াদারা হাতে থেকে ব্যবসা করে, বুঝছেন? বালু উত্তোলন হয় অবৈধভাবে, তাই ছল চাতুরিরও শেষ নেই। টাঙ্গাইলের যিনি ছিলেন আওয়ামী লীগের জেলা সভাপতি, থানা সভাপতি, পৌরসভা সভাপতি, ইউনিয়ন সভাপতি, তাদের অনেকেই ছিলেন জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, আবার কেউ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তবে তাদের প্রত্যেকের একটা জায়গায় খুব মিল ছিল, তা হলো তলে তলে সবাই অবৈধ বালু উত্তোলন, বালু ব্যবসা এবং বালু সরবরাহের সাথে জড়িত ছিলেন। এবার ক্রাইম ওয়াচ টিম সেই সব বালু ব্যবসায়ীদের মুখোমুখি। তবে মজার ব্যাপার হলো সবাই নিজেকে না জড়িয়ে অন্যের উপর দায় চাপিয়েছেন। আমার কোনো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনোদিন অভিযোগ থাকে নাই, থাকলেও ও না মিথ্যা কথা। সব বালু ব্যবসা বৈধ, আমাদের এদিকে কোনো অবৈধ বালু ব্যবসা না। কিন্তু এই যে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম আগে নদী, এটা সিরিয়াসিত নিয়ম। নদী ভাঙে, এক মুদ্রা ভাঙে আর এক মুদ্রা করে। আমাদের এখানে অবৈধ কোনো বালু ব্যবসা হয় না, সবই বৈধ বালু ব্যবসা। আমাদের এখানে ব্যবসা সিরিয়াস করতে কিনেই না। ওই সাংবাদিকটা টেয়াটুয়া খাইবেন নাকি, এ চাপ দেয়, ও চাপ দেয়, এই সব সাংবাদিকরা এসে এই হাসা মিশা এটা ওটা মানুষকে প্রেশার দেয়। মানুষ তো বালু ব্যবসা যারা করে অত খুব ভালো মানুষ না। বালু মহলের বিষয়টা এটা মানে স্থানীয়ভাবে জনগণের যে ক্ষতি হচ্ছে আর কি, সেই ব্যাপারে অভিযোগ আসে, এটা আমার কিছু করার নেই। আর আমি ব্যক্তিগতভাবে মানে এই ব্যাপারে ইনভলভ না। এমপি মহোদয় যদি এই ব্যাপারে ইনভলভ থাকেন, আমার দলেরই তো নেতা। ডেজার ফিট করে ওই ডেজারের বালু বলগেটে আইনা আনলোড করে অন্য জায়গায় ফালাইয়া ওইটা বিক্রি করতেছে, এই হলো আমার বালু। তাছাড়া আমার বালু বলতে কোনো কিছু নাই। যেটা আপনারা শুনছেন সেটা সম্পূর্ণ ভুল তথ্য। অনেকেই আবার প্রকাশ্যে কথা বলতে চাননি বালু ব্যবসা নিয়ে। এতক্ষণ যাদের মুখ ও মুখোশ দেখলেন, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলে সেই পুরনো মুখ এখন আর নেই। ক্ষমতা ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বালু মহাল কারা নিয়ন্ত্রণ করছেন, কারা বালু বিক্রি করে পকেট ভারী করছেন, তাদের দিকেও নজর রাখছে ক্রাইম ওয়াচ টিম।
10 জানুয়ারি 2025। এনটিভির ক্রাইম ওয়াচ টিম সদরঘাটের উদ্দেশ্যে লঞ্চযোগে আমরা চাঁদপুরের পথে। ভোরের আলো ফোটার আগেই লঞ্চ যাত্রা শুরু করে। শীতের কুয়াশা ভেদ করে বুড়িগঙ্গা থেকে লঞ্চ এগিয়ে যেতে থাকে শীতলক্ষ্যা নদীর দিকে। নারায়ণগঞ্জ প্রবেশের মুখেই ক্যামেরায় ধরা পড়ে বালুবাহী ভলগেট। নারায়ণগঞ্জে ক্রাইম ওয়াচ টিমের সদস্য বিল্লাল হোসেন রবিন ও ক্যামেরা পার্সন তারেক স্বপন জানান, এই জেলার সোনারগাঁও এবং 2500 এলাকার মেঘনা নদী থেকে প্রকাশ্য দিবালোকে যেমন বালু উত্তোলন করা হয়, তেমনি রাতের আধারেও বালু উত্তোলন করে সন্ত্রাসীরা। এই জায়গায় মধ্যে আমরা আলু খেতি করতাম, কিরে খেতি করতাম। আলু খেতি করলে মনে করার পাই কানিতে আমরা এই 100 বস্তা 120 বস্তা আলু খাইতাম। ওর থেকে আমাকে জমি যখন শেষ বর্তমানে চারিদিক দিয়ে কাটতেছে আমাদের এলাকায়, মানে চতুর্দিকে গাইটা এই এলাকা মানে বিনষ্ট হয়। রাতের আধারে তোলা বালু ভলগেটে করে সরিয়ে নিতেও সময় লাগে, তাই সেই বালু দিনের আলোতেও ভলগেট ভরে নিয়ে যেতে দেখা যায়। এবার ক্রাইম ওয়াচের ক্যামেরা মুন্সিগঞ্জের গজারিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। নদীর বুক চিরে ভোরের আলোতে দেখা যায় বালু ভর্তি ভলগেট, আবার কোথাও দেখা যায় নদীতে শত শত কার্গো জাহাজ রাখা হয়েছে। বালু উত্তোলনকে কেন্দ্র করে এই এলাকার মানুষের হাজারো অভিযোগ। কারো ঘর ভাঙছে, কারো ফসলি জমি চাপা পড়ছে বালুর তলায়। রাদার দিয়া কাটটা মাটি ব্যাগ জমি ঢলাই হালাই করতে গেছে, কইলে কথা মানে না। নদী এরকম ভাবে ভাঙতেছে, পলটে পলটে ভাঙ্গা পড়তেছে। প্রায় আমাদের গ্রামের কাছাকাছি চলে আসছে। কিছুদিনের মধ্যেই আমাদের জমি সব শেষ হয়ে যাবো, গ্রামও ভাঙ্গা নিয়ে যাবো। মুন্সিগঞ্জের ক্রাইম ওয়াচের সদস্য মঈনুদ্দিন সুমন জানান, জেলার মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া এলাকার নদী থেকে দিনরাত বালু উত্তোলন করছে অসাধু চক্র, যার কারণে হুমকির মুখে এই এলাকার পরিবেশ ও প্রতিবেশ। তাই বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বালু উত্তোলনের ক্ষেত্রে ডিসি সাহেবরা কিন্তু এর আগে যে মিটিং হয়েছিল ওই সময় আমরা বলছি আপনারা যেসব বালু মহলটা দেন ওটা একটা চিহ্নিত করে দেওয়ার জন্য, যেন কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে। আর এই ক্ষেত্রে আমি আপনাদেরও একটু অনুরোধ করব, আপনারাও কিন্তু লোকজনদের একটু সজাগ করতে হবে, যেহেতু তারাই কিন্তু অবৈধভাবে এই বালু যারা তোলে তাদের ক্ষেত্রে। আর আপনারা এইগুলি ভালোভাবে রিপোর্ট করেন দেখে কিন্তু আমাদের পক্ষে অ্যাকশন নিতে সুবিধা হয়। এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের সাংবাদিক ভাই। কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীরে ছাড় দেওয়া হবে না, সে যেই দলের হোক এবং সে যত প্রভাবশালী হোক না কেন, তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। মুন্সিগঞ্জ পার হয়ে মাদারীপুরের সীমানা পদ্মা নদীর ওপারে এই এলাকায়ও বালু খেকোদের করাল থাবা। নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করে সেই বালুবাহী ট্রাক চলে যায় লোকালয় দিয়ে। অতিরিক্ত বালু উত্তোলনের ফলে এলাকায় দেখা দিয়েছে ভাঙন, ফলে নদীতে তলিয়ে যায় ঘরবাড়ি, ফসলি জমি। মাদারীপুরের ক্রাইম ওয়াচ টিমের সদস্য MR মর্তুজা বিভিন্ন সময় এলাকাবাসীর আন্দোলনের দৃশ্য ধারণ করেন। তার তথ্য বলছে, নদী থেকে মাত্রাতিরিক্ত বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকাবাসী। এই পরিস্থিতিতে কি করছে প্রশাসন? একদল সন্ত্রাস বাহিনী এটা জোর জুলুম করে বালু কাটিয়া নিয়ে যায় আমাকে চাষি জমি, রেকিডি জমি, এরা জোর জুলুম করে আওয়ামী লীগ সরকারের সময়ও করছে, এখনও করে। আমরা প্রশাসনের কাছে কয়েকবারে বলছি এবং রাজনৈতিক দল তাদের কাছে আমরা বলছি, বলার পরে আমরা কোনো প্রতিক্রিয়া পাইতেছি না। আমরা নৌ পুলিশের ওসিকে জানাইতে চাইতেছি যে আপনার দ্রুত গতিতে নদী কাটাটা আপনারা দ্রুত গতিতে ভিটাইবেন, এলো আপনাদের কাছে আকুল আবেদন। চাঁদপুর আর শরীয়তপুর নদী বিধৌত জেলা, কাছাকাছি জেলা হওয়ায় নদীপথে কোন জেলার সীমানা কোথায় ঠেকেছে তা খালি চোখে নির্ণয় করা কঠিন। কিন্তু জেলা দুটির পদ্মা এবং মেঘনা নদী থেকে বালু উত্তোলন হচ্ছে প্রকাশ্যে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে, কারণ বেহিসাবি বালু উত্তোলনের ফলে নদীও প্রতিশোধ নেয়।
যেখান থেকে অতিরিক্ত বালু উত্তোলন হচ্ছে তার পাশেই তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। পদ্মা একটা গতিশীল নদী, এখানে হচ্ছে যে কেউ যদি অপরিকল্পিতভাবে বালু তুলুক আর যে কাজটাই করুক তার একটা প্রভাব অবশ্যই নদীর উপরে পড়বে, যার ফলশ্রুতিতে দেখা যাবে যে নদীর পাড় ভাঙতে পারে বা আরো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। মূলত শরীয়তপুর যেহেতু একটা ভাঙন প্রবণ এলাকা, সেহেতু অপরিকল্পিত ড্রেজিং নদীর পাড় ভাঙনের একটা অন্যতম কারণ। শরীয়তপুরে ক্রাইম ওয়াচ টিমের সদস্য আব্দুল আজিজ শিশির অসহায় মানুষের সেই আর্তনাদের কথা তুলে এনেছেন। কোনো বসত বাড়ি নাই যে অন্য জায়গায় গিয়ে টাকা পয়সা আছে বাড়ি ওর করবো, রাত্রে শুইলে মনে করেন জায়গা থাকতে হয়। খালি ওটা বাঘে আর মানুষ খালি এই ঢুকে, কেউ গিয়া এই রাস্তায় থাকে, কেউ গিয়া এক জায়গায় থাকে, একজনের আপনজন, কেউ কিনতেও পারে না জমি এই অবস্থায়। বাড়িতে থাকতে পারি না, ঘর সব ঘুরে যাইতে মিলে পানি আগে থাকতে পারি না, খাওয়ানোর তো নাই, চাঞ্চল তো নাই। এবার ক্রাইম ওয়াচ টিম পৌঁছায় পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর সঙ্গমস্থল চাঁদপুরে। পদ্মা ও মেঘনা নদীর বিশাল জলরাশির নিচে নদীর বুকে কখনো জেগে ওঠে ডুবোচর। এই ডুবোচরে যেন নৌযান আটকে না যায় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়ম মেনে পরিমাণ মতো বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়, কিন্তু তার বাইরেও বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধ উপায়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। মাঝে মাঝেই অভিযানে নামে শরীয়তপুর ও চাঁদপুরের নৌপুলিশ ও স্থানীয় প্রশাসন। সেই অভিযানে ধরা পড়ে ড্রেজার মেশিন চালক ও শ্রমিকরা। তবে অধরাই থেকে যায় নেপথ্যের বালু ব্যবসায়ীরা। 4টা বাল্কহেড এবং 4টা ড্রেজারকে আটক করেছি। পাশাপাশি আমরা নৌপুলিশের রেগুলার অভিযান পরিচালনা করছি। তবে জনবল সংকটের কারণে চরের গহীনে জনমানবহীন এলাকায় অভিযান হয় না, তাই সেখানে চলে বিরামহীন বালু উত্তোলন। যেহেতু এই মুহূর্তে কোনো বৈধ বালু মহল নেই, যারা নদীতে থেকে বালি উত্তোলন করে তারা সবাই অবৈধভাবে করে, অন্যায় করে, এবং এই বিষয়ে আমরা অনেকগুলো অভিযান করেছি এবং সামনেও করব। আমরা আশা করি এই যে যারা অবৈধভাবে বালি তুলে তাদের কারণে আমাদের পরিবেশ বিপর্যস্ত অবস্থায় পড়ে এবং নদী ভাঙনের কবলে পড়ে এবং নদীর তীরবর্তী যে মানুষ তাদের বসতভিটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আর কি। প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেছে। আমরা গত 2 মাসে আমাদের এই অবৈধ বালু উত্তোলনের প্রেক্ষিতে 30টি মামলা দায়ের করা হয়েছে এবং এখানে 1/2 শতাধিক লোক আটক হয়েছে যারা এই চক্রের সাথে জড়িত। চাঁদপুর সদর থানার 10 নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান জনপ্রতিনিধির আড়ালে চাঁদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এলাকায় গড়ে তোলেন বিশাল বালু সিন্ডিকেট। 1.5 দশকে পদ্মা এবং মেঘনা নদীর ডুবোচরে বালু কাটার কারিগর ছিল সেলিম খান। তার অপরাধের সাম্রাজ্য বিস্তৃত ছিল বিশাল এলাকা জুড়ে। বিদেশ থেকে অত্যাধুনিক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার এনে বালু তোলে সেলিম সিন্ডিকেট। মন্ত্রী এমপির ক্ষমতার ছাতাও ধরা ছিল সেলিম খানের মাথার উপর। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভেঙেছে। চাঁদপুর ও শরীয়তপুর জেলার অনেক এলাকা চলে গেছে নদী গর্ভে। এলাকায় আন্দোলনও হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমরা জন্মের তানে দেখছি এটা খারাপ লোক, এটা রিক্সা ড্রাইভার বদমাশ খারাপ লোক আছিল। সেলিম জেনে আসছিল চোর, রিক্সা ড্রাইভার রিক্সা চালাইছে, তারপরে মনে করে টাকা তুমি মনে করেন দল করে নিছে। টাকার গরমে এলাকার প্রভাবশালী যারা আমরা নিরীহ মানুষ ছিলাম, এলাকায় জিম্মি ছিলাম, তার কাছে আমরা কিছু বলতে পারি নাই। তখন তার প্রভাবশালীর কারণে আমাদের জমি, আমাদের চাষ করা জমি সে জোরজবরদস্তি বালু ফালিয়া জমি দখল করে রাখছে। এই পর্যন্ত আমরা জমির কাছে যাইলে বা আমাদের কোনো মুরব্বীদের জমিকে তাহলে সে আমাদের মার ধরছে, হুমকি দিচ্ছে, বারবার ঘর বাড়ি লুট করছে, ভাঙচুর করছে। বিলের মাঠে দিয়ে আছে হেরি আমাকে সব ফুরিয়া বালু দিয়ে দিয়েছে, মানে আমাকে কোনো আমরা দলিল মিল কিছু দিই নাই, আমাকে সব লিয়ে গেছে বালু দিয়ে ফুরিয়ে বালির মহল চালু করছে, বালির মহল চালু করছে, জামাইরে দিয়ে সব কিছু চালু করছে।
প্রতিবাদ করে বালু সন্ত্রাসীদের রোষানলে পড়তে হয়েছে এলাকাবাসীকে। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ফসলি জমি, বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান হারিয়ে দিশেহারা হাজারো মানুষ। তার উপর মামলা হামলায় এলাকা ছাড়া বহু লোক। এমন নৈরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে ১.৫ দশক ধরে। নামকাওয়াস্তে অনুমোদনের আড়ালে শত শত কোটি টাকা আত্মসাৎ করে সেলিম। পরে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। শুধু কি অবৈধ বালু উত্তোলনেই থেমেছিল সেলিম চেয়ারম্যানের ক্ষমতার দৌরাত্ম্য? নিজ এলাকা লক্ষ্মীপুরে শত শত মানুষকে ভিটে মাটি ছাড়া করে পুরো এলাকা বালি দিয়ে ভরাট করে সেলিম। হুন্ডার বাহিনী দিয়া টাকা সম্পদ লিয়ে গিয়া, তারপরে আরো দুর্নীতি বেসমানিতে মানুষের মাটি দূর করে টাকা সম্পদ লিয়ে গিয়া মানে বক্তৃত আমরা আছি। হ্যাঁ, ওর তো মোটরসাইকেল ছুড়ো, মানে মোটরসাইকেল বাহিনী আসছিল। কিছু হইলেই যে কেউ যদি তার বিরুদ্ধে কথা বলতো, কেউ যদি কেউ জায়গার বিষয়ে দুঃখ প্রকাশ করতো, কেউ যদি কোনো দোকানে মানে খারাপ মন্তব্য তার বিপদে কথা বলতো, সে মারধর করতো, বাড়ি ঘর ভাঙচুর করতো, ওর এলাকা ছাড়া করতো। অনেক লোক এলাকা ছাড়া জেলা দিতে এই কারণে মানে কেউ ডরে ভয়ে কিছু করতো না। হুরান হুরা খেতে হুরিয়া হুরিয়া জোরে জবরে জায়গা জমি দলিল মতো লিয়ে যেত। কাউকে নামমাত্র মূল্য দিয়ে আবার কারো কাছ থেকে জোর করে সই নিয়ে নিজের নামে, পরিবারের নামে, আত্মীয় স্বজনদের নামে লিখে নেন হাজার বিঘা জমি। যে প্রতিবাদ করি না, প্রতিবাদ করতে বন্ধুকের আগে মতো আমাদের পিস্তল দিয়ে ঠেকাইয়া লয়ে গেছে। এলাকা ছাড়া অনেক, আমাদের এই এলাকার অনেক লোক আসলো দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া পালিয়ে গেছে ওর অত্যাচার। নদী থেকে বালু দিয়ে ভরাট করা হয় বিশাল এলাকা। সেখানে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে জমি অধিগ্রহণ করতে প্রভাব খাটায় ক্ষমতাসীনরা। সেই জমি কয়েক গুণ বেশি দাম ধরে পরস্পর যোগসাজশে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার পায়তারা করে সেলিম চেয়ারম্যান ও তার গডফাদাররা। গণমাধ্যমে এমন জোচ্চুরির সংবাদ প্রকাশের পর জমি অধিগ্রহণ থেকে সরে আসে প্রশাসন। এলাকায় ছিচকে চুরির ঘটনায় জনপ্রতিনিধিদের বিচারের মুখোমুখি হয়েছেন একাধিকবার। তাকে সবাই চোরা সেইল্লা বলেই ডাকত। পেটের দায়ে রিকশাও চালিয়েছে, কাজ করেছে দিনমজুরের। ২০০৮ সালের পর হঠাৎ করেই সেলিমের ভাগ্যের চাকা রূপকথার গল্পের মতো ঘুরে যায়। রাজনীতির খাতায় নাম লিখিয়ে হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গলায় পড়েছে মালা, সম্পদ হয়েছে মেলা। পাওয়ার, পাবলিক পাওয়ার। শত কোটি টাকা লগ্নি করেছে ঢাকাই সিনেমায়। ছেলে শান্ত খানকে বানিয়েছে নায়ক। যদি আমি সব ছেড়ে আসতে পারি, নিভৃত পল্লীতে আলিশান বাড়ি, সিনেমার শুটিং হাউসও তৈরি করেছেন। চড়তেন কোটি টাকার গাড়িতে। প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে দমনের অভিযোগও ছিল সেলিমের বিরুদ্ধে। পুরো চাঁদপুরের উন্নয়ন কাজের টেন্ডারও নিয়ন্ত্রণ করত সেলিম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও এলাকায় আধিপত্য ধরে রাখতে সেলিম ও তার ছেলে শান্ত খান গুলি ছোড়েন। প্রতিরোধের মুখে নিজ ইউনিয়ন থেকে ধাওয়া খেয়ে পাশের ফরাক্কাবাদ বাজারে গিয়ে জনতার রোষানলে পড়েন বাবা ছেলে। গণপিটুনিতে নিহত হয় সেলিম খান ও শান্ত খান।